সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকের মিটিংয়ে কর্মচারীর স্বার্থ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন মঞ্চে। কর্মচারীর স্বার্থর যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলা 22% ডিএ, 8 পে কমিশন, অনিয়মিত নিয়মিতকরণ, চুক্তিবদ্ধদের সমকার্য সমবেতন ইস্যুগুলো ছিল। এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। কী আলোচনা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। দ্বিতীয়ত, সরকারি চাকরিতে দুর্নীতি বা কেলেঙ্কারির একটা অভিযোগ উঠে এসেছে। স্বাস্থ্য দপ্তরের অধীনে ইদানিং 700 থেকে 800 পোস্টে নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সোফেদ মারফত, যেখানে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক সংখ্যক পোস্ট ছিল। সেই পোস্টে নিয়োগে কিছু স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে, কিছু দুর্নীতি বা কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে। কোন কোন চাকরিটিতে দুর্নীতি কেলেঙ্কারি হচ্ছে, যেখানে এখনও ফর্ম ফিল আপ শেষ হয়নি, এখন ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগেই কে চাকরিভাবে সিলেক্টেড হয়ে যাচ্ছে, কেন এরকমটা হচ্ছে, কোন পোস্টে এরকমটা হচ্ছে, এটা আমরা জানার চেষ্টা করি। প্রথমত কর্মচারী স্বার্থরা কি আলোচনা হয়েছে সেটা দেখার চেষ্টা করি। দ্বিতীয় ভাগে আমরা কোন কোন পোস্টে যে নিয়োগের যে দুর্নীতিটা অভিযোগ উঠে এসেছে সেটা জানার চেষ্টা করব। কর্মচারী স্বার্থ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারী স্বার্থ নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নিরলসভাবে কাজ করে চলছে। বিভিন্ন দপ্তরে বিষয়গুলি উৎপাদন করে পেশাগত অধিকারগত দায়িত্ব নিয়ে কাজ করছে। অর্জিত অধিকার নিয়ে কথা বলেছেন, তার সঙ্গে সাংগঠনিক পর্বে কর্মসূচি সংগঠিত করেছেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে। উজ্জয়ন্ত মার্কেট জ্যাকসন গেটের এই ফেডারেশন দুইটা পার্ট আছে, পোস্ট অফিস চৌনি একটা জ্যাকসন গেট। পোস্ট অফিস চৌনি ফেডারেশন যেটা বিরোধী দল সমর্থিত, আর জ্যাকসন গেট ফেডারেশন যেটা সমরায় যারা এর দায়িত্বে আছে, যেটা আমাদের ত্রিপুরা সরকারকে সমর্থন করে থাকে সবসময়, ত্রিপুরা সরকারের পক্ষে সবসময় থেকে থাকে। অর্থাৎ সরকারি কর্মচারী সংগঠন যেটা ফেডারেশন, সরকারের পৃষ্ঠপোষক। এখানে ডিডাব্লিউএস এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভা ও কমিটি পুনর্গঠন করা হয়। 25 মে ত্রিপুরা সরকার কৃতিত্ব আগরতলা জ্যাকসন গেটস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কনফারেন্স হলে ফেডারেশন অনুমোদিত ত্রিপুরা ডিডাব্লিউএস এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের শিশুবিহারস্থিত শাখার অন্তর্গত শ্রমিক কর্মচারী এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সবার যারা বক্তৃতা রাখেন, দুলাল সরকার থেকে শুরু করে সম্মানিত যারা ভাইস চেয়ারম্যান শুরু করে কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমরাই, ভারপ্রাপ্ত মহাসচিব সুভাষ সূত্রধর, কোষাধ্যক্ষ মৃণাল চক্রবর্তী, ফেডারেশন হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান সনেন্দু বণিক থেকে শুরু করে সভাপতি বিশ্বজিৎ দেব, কোষাধ্যক্ষ মৃণালকান্তি আচার্য সবাই এখানে বক্তৃতা রাখেন। এবং সবার মাঝে একটি বিষয় আলোচনা হচ্ছে কীভাবে সংগঠনকে আরও বৃদ্ধি করা যায়, কীভাবে সমস্ত কর্মচারীর পাশে এই সংগঠনের যে মেইন এজেন্ডা সেগুলোকে নিয়ে যাওয়া যায়, কীভাবে কর্মচারীকে স্বার্থগুলো যেগুলো আছে, মানে পজিটিভ যে স্বার্থগুলো আছে এগুলাকে সাকসেস করা যায়। এর মধ্যে বর্তমান সময়ে কর্মচারী সংগঠনের যে সবচেয়ে বড় যে বর্তমানে দাবি সেটা হলো কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে 22%, সেই ডিএটা কর্মচারীদের পাইয়ে দেওয়া। কর্মচারীদের পাইয়ে দেওয়ার জন্য সরকারের উপর চাপ বা সরকারের সাথে আলোচনায় বসা, ইকুইটেবল আলোচনায় বসা, কীভাবে কর্মচারীদের ডিএর ব্যবধানটা কমিয়ে আনা যায়। এবং সেন্ট্রালে যেহেতু 8 পে কমিশন গঠন করেছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, সেন্ট্রাল ও স্টেটের সেম গভর্নমেন্ট, তাই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা, অনুরোধ করা, প্রয়োজনে আন্দোলন বা প্রোটেস্ট করা, বিক্ষোভ দেখানো, কীভাবে 8 পে কমিশন, যদিও সন্দেহজনক যে ত্রিপুরার সরকারের মানে বর্তমান সময়ে 8 পে কমিশন লাগু করবে কিনা, কিন্তু যখন সেন্ট্রালে 8 পে কমিশন লাগু হবে তখন অবশ্যই স্টেটে সেটা চাপ বা একটা প্রেশার থাকবে কর্মচারীদের জন্য কিছু ব্যবস্থা করা, কারণ সেন্ট্রাল আর স্টেটের সেম গভর্নমেন্টের সুবিধা সমস্ত কর্মচারী পেতে চায়। এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কীভাবে করা যায়, একটা বিধানসভায় একটা প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ, সেই বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে। কিছুটা আলোচনা হয়েছে সংগঠন বিষয়ে এবং কর্মচারীদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো কীভাবে আদায় করা যায় সেই বিষয়ে সামনে কী ধরনের মানে পরিকাঠামো, কী ধরনের পরিকল্পনা করা যায়, তার কীভাবে বাস্তবায়ন করা যাবে সেই নিয়ে যথাযথ আলোচনা হয়েছে ফেডারেশনের সেই মিটিংয়ে। দ্বিতীয় যে খবরটা উঠে এসেছে কর্মচারী স্বার্থের পরে যে খবরটা উঠে এসেছে সেটা উঠে এসে চাকরিতে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, চাকরিতে স্বজন পোষণ অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগটা উঠে এসেছে জাতীয় স্বাস্থ্য মিশনে। বর্তমানে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে বর্তমানে অনেকগুলা শূন্যপদ বেরিয়েছে, শূন্যপদে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেখানে কি পোস্ট ছিল, নার্স ছিল, ফার্মাসিস্ট ছিল, ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিল,
তাছাড়া অন্যান্য ক্যাটাগরির প্রচুর সংখ্যক পোস্ট সেখানে খালি ছিল। হেলথ ডিপার্টমেন্টের বিশেষ করে NHRM, ন্যাশনাল হেলথ মিশন অধীন যে হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্টে যদিও রেগুলার পোস্টে নিয়োগের অনেকটা মানে আশা ছিল নার্সিং পাস আউট বা ফার্মাসির পাস আউট বেকারদের, কিন্তু এখানে রেগুলার পোস্টে নিয়োগ হচ্ছে না, 11 মাসে কন্ট্রাক্টে নিয়োগ হচ্ছে। এই স্টাফ নার্স যেটা বলা হয় বিভিন্ন বিভাগে ও 300+ পোস্টে প্রত্যেকটা চাকরি কন্ট্রাকচুয়াল। কিন্তু এই কন্ট্রাকচুয়াল চাকরিতে স্বজন পোষণও অভিযোগ। স্বজন পোষণ বলতে আগে থেকে নাম সিলেক্টেড, এখনও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, খালি অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, শুরু হওয়ার সাথে সাথে সিলেক্টেড হয়ে গেছে। এখানে যে প্রতিবেদনটা উঠেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। সুশাসনের নামে কুশাসন গ্রাস করে ফেলেছে ত্রিপুরা সরকারের প্রশাসনকে। সম্প্রতি সফেদ কৃতিক্ষ ত্রিপুরা জাতীয় স্বাস্থ্য মিশনে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে একটা নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এই নিয়োগ অ্যাডভার্টাইজমেন্টেই যত উস্কে দিচ্ছে। বাঁকাবতে এই মিশনের চাকরি প্রদানের মানে প্রসেস চলছে। বাঁকাবতে কীভাবে চাকরি দেওয়া যায়, নিজের স্বজন পোষণ, নিজের কাছের ব্যক্তিকে কীভাবে চাকরি দেওয়া যায় সেই বিষয়ে কাজ চলছে। এই বাঁকাপথ এই মিশনের ডেপুটি ডাইরেক্টর ফিনান্স পদে পছন্দের প্রার্থীকে চাকরি পেয়ে দিতে ষড়যন্ত্র বা উঠে পড়ে লেগেছে। সম্প্রতি আইজিডিস প্রকল্পে সফেদ কর্তৃক এক কায়দায় বেশ কয়েকটি পদে চাকরি প্রদানের তথ্য সামনে এসেছে। এবার একই কায়দায় জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়োগের প্রক্রিয়া অনুসরণ করার উদ্যোগ গ্রহণ করেছে সফেদ। তথ্য বলছে সফেদ কৃতিক্ষ জাতীয় ত্রিপুরা স্বাস্থ্য মিশনের ডেপুটি ডাইরেক্টর, যেটা কমপ্লিট 90 নম্বর যেটা পড়ছিল, পদে নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে ওই পদে ডিএজি থেকে রিটায়ার্ড সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র অডিট অফিসারদের একমাত্র আবেদন করতে পারবেন, এই ধরনের ফরমান জারি করা হয়েছে। সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে এই ফিনান্স রুলস অনুযায়ী কার্যকরী সম্পাদন করা হলে নিয়োগের বিজ্ঞপ্তিতে বেসরকারি সংস্থার সমতুল্য পদে কার্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের রাস্তা বন্ধ করে দিয়েছে। আরও মজার ব্যাপার হলো জাতীয় স্বাস্থ্য মিশনের ডেপুটি ডাইরেক্টর ফিনান্স পদে যে নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয়েছে তাতে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। স্বাভাবিক প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে একই ফিনান্স রুলস অনুযায়ী কার্য সম্পাদন হয়ে থাকে, যেখানে শুধুমাত্র সরকারি দপ্তরে রিটায়ার্ড সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র অডিট অফিসারদের জাতীয় স্বাস্থ্য মিশনের ডেপুটি ডাইরেক্টর ফিনান্সের আবেদনের কী রহস্য? যেখানে বেসরকারি সংস্থার সমতুল্য পদে কার্য অভিজ্ঞতা থাকা প্রার্থীর কেন অগ্রাধিকার দেওয়া হবে না, কেন তাদের যোগ্য বলে বিবেচিত করা হবে না? পুরো নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ হবে। একই প্রশ্ন, কিসের ভিত্তিতে সফেদ কর্তৃপক্ষ ত্রিপুরা স্বাস্থ্য মিশনের ডেপুটি ডাইরেক্টর ফিনান্স পদে ডিএজি থেকে রিটায়ার্ড সিনিয়র অ্যাকাউন্টস অফিসারকে বা সিনিয়র অডিটর আবেদন সুযোগ প্রদান করলেন? এই পদে আবেদনের ক্ষেত্রে বেসরকারি সংস্থার সমতুল্য প্রার্থীকে কেন সুযোগ দেওয়া হলো না? যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে, বিজ্ঞাপন আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ ছিল না, এবং কী ফর্মালিটি বা কী রুলস রেগুলেশন সেটাও উল্লেখ ছিল না। যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়া লিখিত মাধ্যমে সম্পন্ন হবে, তো সফেদ কর্তৃপক্ষ কিন্তু ভালো একটা মানে সুযোগ ছিল সফেদ কাছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সফেদ সেই প্রক্রিয়াটাকে স্বচ্ছতার মাধ্যমে নিয়ে যাওয়ার পরিবর্তে সেটাকে মানে কাছের লোককে চাকরি পেয়ে দেওয়ার জন্য এই ধরনের মানে পথ অবলম্বন করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এখন সফেদের মাধ্যমে আরও অনেকগুলা রিক্রুটমেন্ট চলছে। বাকি রিক্রুটমেন্টগুলোর বিষয়ে কোনো প্রতিবেদনে কিছু উঠে এসেনি, শুধুমাত্র একখানা পোস্টে নিয়োগের বা রিক্রুটমেন্টের জন্যই এই প্রতিবেদনটা উঠে এসেছে। আশা করছি বাকি যে চাকরিগুলো সফেদের আন্ডারে হবে, মানে স্বাস্থ্য দপ্তরে ইদানিং এই সবচেয়ে চাকরিতে স্বচ্ছতা মেনটেন থাকবে এবং যোগ্য লোকরাই পরীক্ষার মাধ্যমে নিজের প্রতিভাকে মানে উজাড় করে এখানে চাকরিটা পাবে। এবং আশা করবো এই চাকরিটা 11 মাসের কন্ট্রাক্টে হবে না, চাকরিটা প্রতি বছর এগ্রিমেন্টকে এক্সটেনশন করে লাইফ টাইম পর্যন্ত চাকরিটা করতে পারবে। কারণ একবার যেহেতু সফেদের মাধ্যমে নার্সিং বা অন্যান্য পোস্টে নিয়োগ শুরু হয়ে গেছে, ভবিষ্যতে রেগুলার পোস্টে নিয়োগ কতটুকু হবে সেই নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। যাই হোক, বর্তমান সময়ে আমরা সফেদের উপর আমরা অনেকটা নির্ভরশীল, কারণ ত্রিপুরা সরকারি ডিপার্টমেন্টের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোক না বেরোক, কিন্তু সফেদের মাধ্যমে কিন্তু ডে টু ডে বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়েছে। ইন ফিউচার হয়তো জিআইবিটি গ্রুপ ডি রেগুলার পোস্টের জায়গাতেও সফেদের মাধ্যমে নিয়োগ হবে, কারণ সফেদের মাধ্যমে কিন্তু ক্লারিক্যাল বা এমটিএস পোস্টও কিন্তু নিয়োগ হচ্ছে এবং সরকারি দপ্তর নিয়োগ হচ্ছে। সফেদের চাকরিগুলো আউটসোর্সিং চাকরি, অর্থাৎ সরকারি দপ্তরে তুমি চাকরি করবে, কিন্তু যেই ডিপার্টমেন্টে চাকরি করবে ওই ডিপার্টমেন্ট তোমাকে ডাইরেক্ট চাকরিটা দেবে না, চাকরিটা দেবে সফেদ, এবং তুমি ওই ডিপার্টমেন্টে জয়েনিং করবে, ওই ডিপার্টমেন্টে অন্য কর্মচারীর সাথে কাজ করবে, কিন্তু ওই ডিপার্টমেন্টের স্টাফ কিন্তু তুমি গণ্য হবে না এবং তোমার স্যালারি কিন্তু সফেদ দেবে। এরপরে তোমার বাৎসরিক যে সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট, ডিএ, হাউস দেন, এই অ্যালাউন্সগুলি কিন্তু
সফেদ তোমাকে প্রোভাইড করবে না এবং চাকরি থেকে যে কোনো সময় তোমাকে ছাঁটাই বা 11 মাসের পরে তোমার চাকরি এক্সটেনশন নাও হতে পারে। এগুলোকে আউটসোর্সিং চাকরি বলা যায়, যেগুলোর ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। কারণ এই চাকরিগুলো ভবিষ্যতে কতটুকু থাকবে না থাকবে তা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই। যাক, এখন দেখার বিষয় বাকি চাকরিগুলো আশা করছি স্বচ্ছতা মেনটেন করা হবে। আর কর্মচারীর সাথে যেভাবে ফেডারেশন বা অন্যান্য কর্মচারী সংগঠনগুলি উঠে পড়ে লেগেছে, আশা করছি কর্মচারীর স্বার্থ তারা সবাই আদায় করে ছাড়বে এবং সত্যি তারা মন থেকে এবং দৃঢ়ভাবে মাঠে নামবে এবং সরকারের কাছে আলোচনার টেবিলে বসবে কীভাবে কর্মচারীর স্বার্থগুলো আদায় করা যায়। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।